সন্তোষ পাঠক, কংগ্রেস বলতেই কাউন্সিলর বলতেই সন্তোষ পাঠকের কথা উঠে আসে, কিন্তু এবারে তিনি হঠাৎ রাতারাতি দল বদল করেছে। ছেড়ে দেওয়ার পাত্রী নন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। প্রিয়াঙ্কা টেবরিওয়াল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়াই করেছিল 2021-এর উপনির্বাচনে। কিন্তু সমস্ত চোখ যেন রয়েছে বাংলার মানুষের ভবানীপুর কেন্দ্রের দিকে। তবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই বিধানসভার যে লড়াই, সেই লড়াই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। দুই তরুণ, দুই বর্ষিয়ান ফিরহাদ হাকিমের সাথে লড়াই। দীর্ঘদিনে কংগ্রেস করে আসা বর্তমানে বিজেপির প্রার্থী হয়েছেন রাকেশ সিং। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। 16টি জেলা, 152টি কেন্দ্র, 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে প্রথম দফায় নির্বাচন হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ। 92% ভোট পড়েছিল, তাই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আর আজ 7টি জেলা, 142টি আসন এবং অবশ্যই 2397 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। যে সময় আপনারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, ইতিমধ্যেই 142 কেন্দ্রের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও খবর আসছে ইভিএম বিকল হয়ে গিয়েছে, আবার কোথাও বা এমন খবর এসে পৌঁছচ্ছে যে ভিভিপ্যাট লক হয়ে গিয়েছে, সেই ভিভিপ্যাট খুলছে না। একাধিক অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। কিন্তু কত দ্রুত নির্বাচন কমিশন তারা সেগুলো মীমাংসা করবে, কিন্তু তার মধ্যে একাধিক জেলা থেকে আসছে গরমাগরম খবর। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, স্লোগান পাল্টা স্লোগান চলছে। ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবারের 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনের যে 22 গজের লড়াই, আজ তার শেষ দিন। 4 মে তার ফলাফল ঘোষণা হবে। আমরা নজর রাখছি কলকাতার এই 14টি আসনে। অবশ্যই কলকাতার 2টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে, কিন্তু তার সাথে একেবারে টালিগঞ্জ রয়েছে এবং যাদবপুর রয়েছে। কিন্তু আমরা আলোচনা করব এই 11টি বিধানসভা কেন্দ্র নিয়ে। চলুন আজকে দেখে নিই এই বিধানসভা কেন্দ্রগুলোতে ঠিক কি কি ঘটতে চলেছে এবং কে বা কাকে টক্কর দিচ্ছে। ভবানীপুরে কি হচ্ছে, বেলেঘাটায় কি হবে, কি হবে জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, কি হবে বন্দরে, কি হবে রাসবিহারী, বালিগঞ্জে। চলুন দেখে নিই লড়াই হচ্ছে। তাই আমরা প্রথমেই 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এবং শুধু নয়, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এবং এই বিধানসভা কেন্দ্র দখলকে কেন্দ্র করে এই নির্বাচন। বাংলার মসনদে কে বসবে? 142টি আসনের যে লড়াই, কলকাতার 11টি আসন, যে আসন এখনো পর্যন্ত 2021, 2016, 2011 3টে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু একটা আসনও কোনো বিরোধীরা দখল করতে পারেনি। তাই প্রথমেই আমরা দেখব 2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতা উত্তর, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, মানিকতলা, চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা উত্তরের 7টি বিধানসভা কেন্দ্র, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় হৈ হৈ করে জিতলেও বেশ কিছু বিধানসভা রয়েছে যেগুলো অবশ্যই দুশ্চিন্তায় ফেলেছে, যার মধ্যে কাশীপুর, বেলগাছিয়া রয়েছে, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, রয়েছে চৌরঙ্গি, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্র, যা মূলত বিজেপির দখলে চলে গিয়েছিল
2021 বিধানসভা নির্বাচনের পর 2024 লোকসভা নির্বাচনে প্রায় একাধিক বিধানসভায় পরাজয় হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু বিধানসভায় বেশ কঠিন লড়াই করতে হয়েছিল, যার মধ্যে শ্যামপুকুর, কাশীপুর বেলগাছিয়া, জোড়াসাঁকো, চৌরঙ্গি এবং মানিকতলা। এন্টালি ভালো ফল করেছিল। আর বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, যেখান থেকে মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। প্রথমেই আমরা যেটা নজর রাখব সেটা হচ্ছে কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। লড়াই হবে শশী পাঁজা, রাজ্যের বিদায়ী মন্ত্রী, ভার্সেস পূর্ণিমা চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির। এই কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে বেশ কিছু ভোটে পিছিয়ে পড়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে যে লড়াই, এই লড়াইটা চতুর্মুখী লড়াই হলো। অ্যাকচুয়ালি লড়াই হবে শশী পাঁজা এবং পূর্ণিমা চক্রবর্তীর মধ্যে। তারপরে যে বিধানসভা কেন্দ্র অবশ্যই সেই কাশীপুর বেলগাছিয়া। এবারে চতুর্মুখী লড়াই, বাম, কংগ্রেস, তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি। তবে এই চতুর্মুখী লড়াই অতীন ঘোষ 2021 বিধানসভা নির্বাচনে প্রথম জয়লাভ করে কলকাতা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ। তার সাথে লড়াই রয়েছে রিতেশ তিওয়ারি। রিতেশ তিওয়ারি দীর্ঘদিন বিজেপি করে আসা। সেই রিতেশ তিওয়ারি মাঝখানে দলের সাথে একটা দূরত্ব বেড়েছিল, কিন্তু সেই রিতেশ তিওয়ারিকেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। তারপরে রয়েছে বামেদের প্রার্থী অর্থাৎ সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র গুপ্তা, যিনি শিয়ালদা আদালতের আইনজীবী। লড়াই হবে কাশীপুর বেলগাছিয়ায়, যেখানে 35% সংখ্যালঘু ভোটার নাম বাদ চলে গিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে কাশীপুর বেলগাছিয়াতে। এবং তারপরে যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা অবশ্যই বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন, দীর্ঘদিনে কংগ্রেস করে আসা, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে হৈ হৈ করে জয়লাভ করেছিল পরেশ পাল। কিন্তু 2021 ভোট পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় তার নাম জড়িয়ে গিয়েছিল। এবং তার পাশাপাশি তার যেহেতু বয়স হয়েছে, তাই বেলেঘাটাতে এবারের প্রার্থী কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তো রয়েছে, যদিও পিএমএলএ কোর্ট তাকে অনেক ক্লিন চিট দিয়েছে। কিন্তু কুণাল ঘোষের যার সাথে মূলত লড়াই, পার্থ চৌধুরী, ভারতীয় জনতা পার্টির। অর্থাৎ একদিকে কুণাল ঘোষ ভার্সেস পার্থ চৌধুরী। লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু বেলেঘাটার বিজেপি প্রার্থীকে নিয়ে একাধিক সংশয় রয়েছে। বেলেঘাটার বিজেপি কর্মীরা মেনে নিতে পারেনি এই পার্থ চৌধুরীকে প্রার্থী করায়। তাই বেলেঘাটায় বহু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বসে গিয়েছে, তারা বিজেপির প্রার্থী হয়ে কাজ করছে না। ফলে এই জায়গায় বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অনেকটা ফ্রন্ট ফুটে চলে এসছে। কিন্তু ইতিমধ্যেই খবর আসছে বেশ কিছু জায়গায়, আবারও বলছি, সেই একেবারে দিনের শুরুতেই যেটা বলেছিলাম, ইভিএম বিভ্রাট নিয়ে ইতিমধ্যেই খবর আসতে শুরু করেছে। এবং বিশেষ করে উত্তর 24 পরগনায় জগদ্দল ভাটপাড়া নির্বাচনের দুদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর অর্থাৎ পবন সিং, অর্জুন সিংয়ের ছেলে, তার নিরাপত্তা রক্ষীর পায়ে গুলি লেগেছিল। ইতিমধ্যেই সেই জায়গা থেকে খবর আসছে। এবং খবর আসছে দক্ষিণ 24 পরগনা, ভাঙড় এবং ক্যানিং পূর্ব থেকে। কিন্তু আমাদের কলকাতার অবশ্যই নজর রাখতে হবে, কারণ এই কলকাতা, যে কলকাতায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, বেশিরভাগ মন্ত্রীদের যেখানে বসবাস, সেই কলকাতার হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। মানিকতলা বিধানসভা কেন্দ্র শ্রেয়া পাণ্ডে, সাধন পাণ্ডে প্রয়াত বিধায়ক, প্রয়াত রাজ্যের মন্ত্রী ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের। সাধন পাণ্ডে মারা যাওয়ার পর তার স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি উপনির্বাচনে জয়লাভ করেছিলেন কল্যাণ চৌবেকে হারিয়ে। কিন্তু পরে সেই সাধন পাণ্ডে পরিবারের এই সিটটা, বিশেষ করে মানিকতলাটা
অবশ্যই পাণ্ডে পরিবারের দিকেই গেছে। অর্থাৎ শ্রেয়া পাণ্ডেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও একেবারে বর্ষিয়ান পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, পোড় খাওয়া তাপস রায় কংগ্রেস থেকে শুরু করেছিল, তারপরে তৃণমূল কংগ্রেস, এবং এই মুহূর্তে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তাই তাপস রায় একদিকে বর্ষিয়ান, একদিকে নবীন, একদিকে প্রবীণ, নবীন প্রবীণের লড়াই। কিন্তু মানিকতলা আদৌ কি সুপ্তি পাণ্ডে পরবর্তীতে শ্রেয়া পাণ্ডে কতটা আঁচড় কাটতে পারবে? কারণ বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে কলকাতা থেকেই। কলকাতার 11টি কেন্দ্র, সেই 11টি কেন্দ্রের মধ্যে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। চৌরঙ্গি যে বিধানসভা কেন্দ্রের কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় সেই জুটি, প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্র, অবশ্যই বলতে হয় প্রিয়দা অর্থাৎ প্রিয়রঞ্জন দাসমুন্সি। প্রিয়রঞ্জন দাসমুন্সি এদের তিনজনের যুগল ছিল, এবং আরও একজন তিনি হচ্ছেন সোমেন মিত্র অর্থাৎ ছোটদা। কংগ্রেসের ঘরানা যদি বলতে হয় তাহলে চৌরঙ্গির ইতিহাস আছে। চৌরঙ্গি যেখানে কংগ্রেসের গড় ছিল, বাম আমলেও কিন্তু আমরা দেখেছি যেখানে চৌরঙ্গি থেকে বারবার শিয়ালদা, এবং শিয়ালদার যে কেন্দ্র সেটাকে ভেঙেই তৈরি হয়েছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। এবং সেই চৌরঙ্গিতে এবার লড়াই রয়েছে চতুর্মুখী, যেখানে তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করলে চতুর্থবারের জন্য তিনি বিধানসভায় যাবেন। কিন্তু এই যে নামটা উঠে আসছে সন্তোষ পাঠক, কংগ্রেস বলতেই, কাউন্সিলর বলতেই সন্তোষ পাঠকের কথা উঠে আসে। কিন্তু এবারে তিনি হঠাৎ রাতারাতি দল বদল করেছে। রাজনীতিতে দল বদল করাটা কোনো বিষয়বস্তু নয়, কিন্তু সন্তোষ পাঠক কতটা বেগ দিতে পারবে? কারণ কংগ্রেসের যদি বিভীষণ কেউ হয় তাহলে সেই সন্তোষ পাঠক। কিন্তু সন্তোষ পাঠক থাকলেও এখানে থাকছে মানস সরকার, অর্থাৎ মানস পুত্র যাকে বলা হয়, ছোটদা অর্থাৎ যাকে আপনারা বলেন সোমেন মিত্র, সেই সোমেন মিত্রর মানস পুত্র মানস সরকার। মানস সরকার লড়াই রয়েছে কংগ্রেসের তরফ থেকে। অবশ্যই আমরা পরবর্তী প্লেটে নজর রাখব। পরবর্তী প্লেটে রয়েছে এন্টালি বিধানসভা কেন্দ্র। দীর্ঘদিনের বিধায়ক স্বর্ণকমল সাহা, সেই স্বর্ণকমল সাহা বয়স হয়েছে, তাই তার জায়গায় কলকাতা পুরসভার কাউন্সিলর সন্দীপন সাহা এবার তাকে তৃণমূল কংগ্রেসের টিকিট দিয়েছে এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন প্রিয়াঙ্কা টেবরিওয়াল, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়াই করেছিল 2021-এর উপনির্বাচনে। সেই ভবানীপুর কেন্দ্রে যেখানে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি লড়াই করছেন, কিন্তু প্রিয়াঙ্কা টেবরিওয়াল তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এন্টালি বিধানসভা কেন্দ্রতে লড়াই কিন্তু হবে। লড়াই হবে আরও একটা কেন্দ্র, যার নাম হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেকটা ভোটে পিছিয়ে গিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। কিন্তু সেই জোড়াসাঁকোতে একদিকে বিজয় উপাধ্যায়, শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা প্রার্থী বদল করেছে। দীর্ঘদিনের বিধায়ক ছিলেন স্মিতা বক্সি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আবার আনা হয়েছিল প্রার্থীকে, তাকেও সরিয়ে দিয়ে বিজয় উপাধ্যায়কে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তার সাথে মূল লড়াই রয়েছে বিজয় ওঝা, কলকাতা পুরসভার কাউন্সিলর। বিজয় ওঝার সাথে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এখানে বাম কংগ্রেস তারা কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর তো মানুষ এই মুহূর্তে দিচ্ছে তাদের ইভিএমের মধ্যে দিয়ে। এবং তারপরে আমাদের নজর রাখতে হবে কলকাতা দক্ষিণের দিকে। কলকাতার দক্ষিণ, যে দক্ষিণে 2024-এর লোকসভা নির্বাচন, সেই কলকাতা দক্ষিণে মালা রায় সাংসদ তৃণমূল কংগ্রেস। এবং মালা রায়ের যে লোকসভা কেন্দ্র, সেখানে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভবানীপুর রাজ্যের সবথেকে নজর কাড়া কেন্দ্র এবং সবথেকে হাই ভোল্টেজ লড়াই হচ্ছে ভবানীপুর কেন্দ্র। তারপরে রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য এবং অবশ্যই বিধানসভার বিধায়ক ছিলেন বালিগঞ্জের বিধায়ক। এবং তারপরে রয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্র, তারপরে রয়েছে কলকাতা পোর্টের মতো গুরুত্বপূর্ণ
রয়েছে কসবা, রয়েছে বেহালা পূর্ব এবং সর্বোপরি বেহালা পশ্চিম। বেহালা পূর্বর কথা বললেই হঠাৎ করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামটা উঠে আসে, কিন্তু আমাদের নজর রাখতে হচ্ছে কলকাতা দক্ষিণের দিকে। কারণ ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্র নিয়ে এত রাজ্য জুড়ে তুমুল আলোচনা বিশ্লেষণ, বিভিন্ন রাজ্য থেকে রাজনৈতিক নেতারা আসছে, কেউ শাসক দলের, অবশ্য কেউ বিরোধীদের। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ঝাঁপিয়েছে ভবানীপুর কেন্দ্র নিয়ে। কারণ ভবানীপুরের প্রার্থী হচ্ছে নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 294টি আসনের যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার অভিযান চালিয়ে গিয়ে অবশেষে নিজের কেন্দ্রে গিয়ে প্রচার চালাচ্ছিলেন। শুভেন্দু অধিকারীর সাথে লড়াই মূল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এদিকে রয়েছে শ্রীজীব বিশ্বাস বামেদের, কংগ্রেস অর্থাৎ সিপিএমের, তারপরে রয়েছে কংগ্রেসের প্রদীপ প্রসাদ। লড়াই কিন্তু এই চতুর্মুখী হলেও লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। তাই নজর আমাদের ভবানীপুরের দিকেও থাকছে। ভবানীপুরে এই মুহূর্তে বেশ কিছু খবর আসছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা, কিন্তু সমস্ত চোখ যেন রয়েছে বাংলার মানুষের ভবানীপুর কেন্দ্রের দিকে। কিন্তু ভবানীপুর কেন্দ্র হলেও আমাদের নজর তো রাখতেই হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। যে কথাটা বলছিলাম, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিনের বিধায়ক। বিভিন্ন সময় তিনি কিন্তু দলকে একাধিক পরীক্ষা দিয়েছেন, পাশও করেছেন। ভবানীপুর কেন্দ্রে 2021-এ জয়লাভ করলেও পরে তাকে অন্য কেন্দ্রে যেতে হয়েছিল। এবার শোভনদেব চট্টোপাধ্যায় চলে এসছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এখানে লড়াই রয়েছে শতরূপার সাথে। শুধু কি তাই, তরুণ তুর্কি উদীয়মান সিপিআইএমের প্রার্থী আফরিন বেগম রয়েছে। দুই বর্ষিয়ানের মাঝখানে আফরিন বেগম যেমন রয়েছে রোহন মিত্র, প্রয়াত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। তবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই বিধানসভার যে লড়াই, সেই লড়াই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। দুই তরুণ, দুই বর্ষিয়ান লড়াই রয়েছে বালিগঞ্জে লড়াই রয়েছে। লড়াই চলছে মানুষের ভোটের মাধ্যমে। ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রায় অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এবার দেখব রাসবিহারী বিধানসভা কেন্দ্র। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা রেড মেরেছিল, ছাপা মেরেছিল, তল্লাশি করেছিল। শুধু কি তাই, ইডি তলব করেছিল দেবাশিস কুমারকে। কিন্তু তাতে কতটা এফেক্ট হতে পারে সেটার উত্তর 4 মে বোঝা যাবে। তবে এখানে স্বপন দাশগুপ্ত রয়েছে, জাদরেল বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্তর সাথে লড়াই হলেও এখানে কিন্তু কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছে। দীর্ঘদিন কংগ্রেস করা, কংগ্রেসের মাঠে ময়দানে লড়াই করা আশুতোষ চট্টোপাধ্যায় এবারেও কিন্তু তিনি এবারে প্রার্থী হয়েছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে। তাই রাসবিহারীও নজর থাকবে, নজর আমাদের থাকবে অবশ্যই কলকাতা পোর্টের দিকে নজর থাকবে। কারণ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র যেমন ফিরহাদ হাকিম, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, সেই বিদায়ী ফিরহাদ হাকিমের সাথে লড়াই। দীর্ঘদিনে কংগ্রেস করে আসা বর্তমানে বিজেপির প্রার্থী হয়েছেন রাকেশ সিং। আলিপুর চিড়িয়াখানার কথা মনে রয়েছে তো, যে আলিপুর চিড়িয়াখানাতে হঠাৎই দেখা যাচ্ছে দুষ্প্রাপ্য পশু পাখি নিখোঁজ হয়ে যাচ্ছিল, জমি দখল হয়ে যাচ্ছিল, যা নিয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টের রাকেশ সিং। প্রচারে গিয়ে তিনি আক্রান্ত পর্যন্ত হয়েছিল। কলকাতা পোর্ট, যেখানে অবশ্যই নজর রাখতে হয়, কারণ সংখ্যালঘু ভোট পার্সেন্ট কলকাতা পোর্টে অনেকটা বেশি। কিন্তু তারপরেও আমাদের নজর রাখতে হবে
অবশ্যই কসবা বিধানসভা কেন্দ্রের দিকে। কসবা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিনের রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিনের। সেই জাভেদ খানের লড়াই এবার সন্দীপ ব্যানার্জির সাথে বিজেপি প্রার্থী, এবং শুধু তাই নয়, কংগ্রেসের সিপিআইএমের দীপু দাসের সাথে লড়াই রয়েছে। এখানে ত্রিমুখী লড়াই রয়েছে, একদিকে জাভেদ খান, দীপু দাস এবং সর্বোপরি সন্দীপ ব্যানার্জির সাথে। আমাদের দেখতে হবে পরবর্তী যে বিধানসভাটা আমাদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই বেহালা পূর্ব। যে বেহালা পূর্ব রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যাকে দল বহিষ্কার করেছিল, তৃণমূল কংগ্রেসের একদা মহাসচিব ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে চার দেওয়ালে বন্দী। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। তিনি বলেছিলেন জোড়া পাতায় দাঁড়াবো, বেহালার মানুষ আমার সম্পর্কে কতটা কি ভাবেন আমি একবার পরখ করে দেখে নিতে চাই। তবে সেই পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললে অবশ্য তার সঙ্গিনীর কথা উঠে আসে। তার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। 2019 সালে যে উপদেষ্টা কমিটি হয়েছিল, সেই উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই এবারে পার্থ চট্টোপাধ্যায় টিকিট পায়নি, তার জায়গায় পেয়েছেন দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন শুভাশিস চক্রবর্তী, আলিপুর আদালতের আইনজীবী, এবং রয়েছে শঙ্কর শিকদার ভারতীয় জনতা পার্টির, রয়েছে ডক্টর নিলয় মজুমদার এবং সর্বোপরি অভিজিৎ রাহা। এখানে চতুর্মুখী লড়াই রয়েছে। চতুর্মুখী লড়াইতে কে কাকে টেক্কা দিয়ে চলে যাবে তা চৌঠা মে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক, এবং শুধু তাই নয়, তার সাথে লড়েছে বিজেপির ইন্দ্রনীল খান, বিজেপির তরুণ তুর্কি নেতা। লড়াই হচ্ছে চতুর্মুখী, কিন্তু নজর আমাদের দুজনের দিকেই থাকছে, রত্না চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল খানের দিকে। ইতিমধ্যেই কিন্তু পার্সেন্টেজ অফ ভোট আস্তে আস্তে কিন্তু একেবারে ওপর দিকে উঠতে শুরু করেছে। মানুষের স্বতঃস্ফূর্ততা তাদের লাইন দেখলেই বোঝা যায়। বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে যেভাবে লাইন উপচে পড়েছে, এবং তাতে করে বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় দফার 7টি জেলায় 142টি আসনে এবারেও কিন্তু তাহলে 92% ভোট পড়বে, নাকি তাকে ছাপিয়ে যাবে। কারণ উত্তরের হাওয়া যতটা ঠান্ডা ছিল, দক্ষিণের হাওয়া কিন্তু ততটাই গরম। তাই লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি 142 কেন্দ্রের। ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া চলছে, এবং মানুষরা তারা কিন্তু একেবারে উদ্যমের সাথে এসআইআর পরবর্তী নির্বাচন, যে এসআইআরকে মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হয়েছে, যেখানে একই পরিবারের দুজনের নাম রয়েছে, 3 নম্বর ব্যক্তির নাম বাদ চলে গেছে। তাই এতগুলো হিসেব মানুষ আজকে বুঝে নেবে। দুর্নীতির অভিযোগ তো রয়েছে, তবে সেই দুর্নীতিকে মানুষ বেশি গুরুত্ব দেবে না নিজেদের অস্তিত্ব রক্ষাকেই প্রাধান্য দেবে, সেটাই এখন দেখার বিষয়। আজকের 142 আসনের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। তাই তো এত বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, ইভিএম থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা, একাধিক ভূমিকার উত্তর পাওয়া যাবে 4 মে।